অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে ঐতিহাসিকভাবে টাকার খেলা চলছে। সৈয়দপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, চান্দনা এসে বিপুল পরিমাণ টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা ধরা পড়েছে। কোথাও টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে স্থানীয় জনতার হাতে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে নির্বাচনের আগের দিন প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বিলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনায় হইচই পড়ে গেছে। জামাত ইসলামী অবশ্য দাবি করেছে ব্যবসায়িক কাজে নিয়ে যাওয়া এই টাকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বেশ কয়েকটি জায়গায় হামলা এবং অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে। দর্শক, এসব দৃশ্যমান বা যেসব ঘটনা মিডিয়াতে উঠে আসছে তার বাইরে পর্দার আড়ালে চলছে বেশ কিছু নাটকীয় ঘটনা। 11 ফেব্রুয়ারি সকাল থেকে কূটনৈতিক পাড়ায় দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৈঠক। প্রশ্ন হলো, ভোটের আগে কি এমন বিষয় যেটি নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে দৌড়ঝাঁপ? একাধিক সূত্র বলছে, গত কয়েক মাস ধরে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে বিএনপিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি নিয়ে চূড়ান্ত নিশ্চয়তার জন্য চলছে এসব নাটক। জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে চলছে সমঝোতার চেষ্টা। নির্বাচনের দিন আর ভোটের পর দুটি বিষয় নিয়ে চলছে এই সমঝোতার চেষ্টা। শেষ পর্যন্ত এই সমঝোতা না হলে ভোটের মাঠের উত্তাপ আর সহিংসতা অনেক গুণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। চট্টগ্রাম 14 আসনের চান্দনা উপজেলায় নগদ 10.5 লাখ টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বড়িহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 11 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করা হয়। হেলালি কুমিল্লার 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। তবে বেশি হইচই ফেলেছে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা নিয়ে আটক হওয়ার খবর। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বেলাল উদ্দিন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় 60 লাখ, এটি তার ব্যবসার টাকা। জামাত ইসলামের পক্ষ থেকে তৎক্ষণাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি করা হয়, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বেলাল উদ্দিনের কাছে টাকা তার ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামাতের একটি সূত্র বলছে, ভোটের আগের দিন বেলাল উদ্দিনের আটকের ঘটনাটি দলটিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। টাকা বিলানোর ঘটনা ছাড়া 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় হামলা ও অস্ত্রসহ ধরা পড়ার ঘটনা ঘটেছে। সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামাতের নেতাদের পক্ষ থেকে এই সরঞ্জামাদি এনে রাখা হয়েছিল। কুষ্টিয়া 2 আসনে একটি ভোট কেন্দ্র থেকে 2টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় মুস্তাফিজুরের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দর্শক, ভোটের একদিন আগে এসব খবর মিডিয়াতে এসেছে কিংবা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এসব ঘটনার বাইরে পর্দার আড়ালে ঘটছে বেশ কিছু ঘটনা। বিশেষ করে কূটনৈতিক পাড়ায় চলছে বড় রকমের দৌড়ঝাঁপ। সকাল 10:15 থেকে 10:55 পর্যন্ত বৈঠক হয় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রায়ালের সাথে ভারতীয় হাই কমিশনার
প্রণয় কুমার বার্মার। বৈঠকটি বারিধারার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে কানাডিয়ান হাই কমিশনে 4টি দেশের দূতাবাসদের বৈঠক হয়েছে। ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার কাউন্সিলর স্টুয়ার্ট পাওয়েল, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোর স্টুয়েটেন, ইতালি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ফেডেরিকা জাম্পার্লি। এর পরপরই ভারতীয় হাই কমিশনের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় জামাত ইসলামের একটি অনুষ্ঠানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা যান। সেখানে তারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিকীর সাথে বৈঠক করেন। বৈঠকটি বনের একটি হোটেলে 12 তলায় অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠক শেষে কূটনীতিকদের একটি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছে। প্রশ্ন হলো, ভোটের আগের দিন হঠাৎ করে কূটনীতিকদের এমন দৌড়ঝাঁপ কেন? কি নিয়ে তারা একদিকে নিজেদের মধ্যে, অন্যদিকে বড় দুই দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর বৈঠক করছেন? জানা গেছে, দুটি বিষয় বড় দুই দলের মধ্যে সমঝোতার জন্যই চলছে এমন দৌড়ঝাঁপ। ভোটের দিনের সমঝোতার বিষয়টি হলো আসন ভাগাভাগি। একটি সূত্র বলছে, জামাতের 11 দলীয় জোটে জামাত ছাড়া বাকি দলগুলোর প্রার্থীদের মাঠের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এনসিপি যেসব আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি, জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্রকে ভোট দিতে পারে। অন্যদিকে সামাজিক মাধ্যমে জামাত ইসলামী যে হাইপ তুলতে পেরেছে, মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ফলে জামাতের 11 দলীয় জোট চাইছে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ভোট শুরু হওয়ার আগে নিজেদের অবস্থান নিশ্চিত করতে। বিশেষ করে জোটের শীর্ষ নেতাদের অনেকে ভোটে হেরে গেলে বড় রকমের ইমেজ সংকটে পড়তে পারে। বেহেশতের টিকিট ও নারী ইস্যুতে দলটির বেশ কয়েকজন নেতা বিতর্কিত মন্তব্য করায় পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়েছে। সূত্রগুলো বলছে, আসন ভাগাভাগির প্রস্তাবটি জামাত ইসলামের পক্ষ থেকে অনেকদিন আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের পক্ষে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। জামাতের পক্ষ থেকে সমঝোতার আরেকটি ইস্যু হলো ভোটের পরে জাতীয় সরকার গঠন করা। এই প্রস্তাবটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগেই দিয়েছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর 1 জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। সে সময় জামাত নেতা বৈঠক করেন বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামাত নেতা নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেছিলেন। বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের বলেছিলেন, 5টা বছরের জন্য একটি জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও চিন্তা করা দরকার। সেদিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। যদিও জামাত নেতা তার ওই দিনের বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে যাওয়ার বিষয়টি তখন থেকে নানা আলোচনার জন্ম দেয়। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের পর জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে। সবশেষ রয়টার্স এবং ডয়েচে ভেলে বাংলাকে দেয়া 2টি সাক্ষাৎকারে তারেক রহমান জামাতকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব একদম উড়িয়ে দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীর সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তারেক রহমান মনে করছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম, তাই জামাতের প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বিদেশি দূতাবাসগুলো চেষ্টা করে গেছে। দেশে আসার পর প্রথম দিকে তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক থাকলেও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। বিএনপির একটি সূত্র বলছে, বিষয়টি নিয়ে দেশি বিদেশি অনেক পক্ষের সাথে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠন করা সম্ভব নয়। এটি করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে পুরোপুরি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার কারণে তখন নির্বাচনটি একটি প্রহসন ও নাটক হিসেবে গণ্য হবে। সে কারণে বিএনপিকে তার অবস্থানে অনড় থাকতে হচ্ছে।
তাছাড়া আন্তর্জাতিক একটি পক্ষ থেকে বিএনপির উপর চাপ আছে যাতে জামাতের সাথে জোট করা না হয়। ভোটের আগে শেষ মুহূর্তে সেটি নিশ্চিত করতে চায় বিদেশি শক্তিগুলো। জামাতের একটি সূত্র বলছে, শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভোট নিয়ে তারা যেসব বিকল্প ভেবে রেখেছে সেগুলোর দিকে আগাতে হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।